আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি সবাই ভালো আছো। 25 ব্যাচে যারা আছো একটু টেনশনে আছো, তো অলরেডি তোমাদের পরীক্ষার তারিখ দিয়ে দিচ্ছে, তোমরা সবাই জানো। তোমাদের জুলাইয়ের 7 তারিখে আইসিটি পরীক্ষাটা হবে, এটা নিয়ে অনেকেই টেনশনে আছো। আইসিটি নিয়ে এখন অনেক কনফিউশন আছে, যদিও সময় কম, অনেকে হয়তো এখনো ঠিকভাবে পড়ো নাই। তো সেজন্য আমরা চিন্তা করলাম যে তোমাদের জন্য কি করা যায়। তখন আমরা কর্নিয়া থেকে চিন্তা করলাম যে আমরা কিছু ক্লাস নিই তোমাদেরকে, সেটা টেস্ট পেপার সলভ বা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করার জন্য কিছু ক্লাস আমরা নিব তোমাদের জন্য। তোমরা এখানে যেই এমসিকিউ গুলো সলভ করবা, ধরো আমি আজকে 20টা এমসিকিউ করাবো। সেই 20টা এমসিকিউর মধ্যে যে 20টাই তোমার মানে শুধু 20টা এমসিকিউ শিখবা তা নয়, 20টা এমসিকিউর সাথে 20টা টপিকও তুমি শিখতে পারবা। আশা করি এই ক্লাসটা তোমরা খুব মনোযোগ দিয়ে করবা। আর সবাই একটু ক্লাসটা কষ্ট করে শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যারাই আসছো একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও। আর আশা করি তোমরা আজকে ভালো কিছু শিখতে পারবা। তোমাদের জুলাইয়ের 7 তারিখে কিন্তু এইচএসসি আইসিটি পরীক্ষা হবে। এইচএসসি পরীক্ষা দিয়ে এইচএসসি 25 ব্যাচ যারা আছো আর 26 ব্যাচ যারা আছো তারাও ক্লাসটা দেখতে পারো, তোমাদের জন্য আশা করি অনেক হেল্পফুল হবে। কারণ এই যে সামনের এপ্রিল মাসে বা এপ্রিল মাসের শেষে অথবা মে মাসে তোমাদের ইয়ার ফাইনাল হবে। তো আজকে আমরা 1, 3, 4 এই অধ্যায়গুলো থেকে মেইনলি আমরা আজকে এমসিকিউ গুলো তোমাদেরকে সলভ করাবো। আসলে ফার্স্ট ক্লাস হিসেবে আমরা এমসিকিউটাই সলভ করলাম। অন্যান্য দিনগুলো আমি কিছু থিওরি বা কিছু ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম তোমাদেরকে দেখাবো, যেটা তোমাদের আসলে অনেক ভুল হয় আমরা যখন খাতাগুলো দেখি তখন। আর আমি নিজের পরিচয়টা দিই, আর এর মধ্যে থেকে সবাই আমাকে একটু জানাই ফেলো যে কে কোথা থেকে দেখছো, এটা একটু জানাও আমাকে। আর তো দয়া করে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও, যাতে তারাও ক্লাসটা করতে পারে। একসাথে ক্লাস করলে বা উত্তরগুলো দিলে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি নিজের পরিচয় দিই, আমি মোহাম্মদ মিফতাহুল ইসলাম। আমি ফার্ম গেটে আইসিটি পড়া এবং কর্নিয়ার সাথে আছি। প্রায় 10 বছর ধরে পড়াচ্ছি। আশা করি সেই অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে যদি তোমাদের সাথে শেয়ার করি আমি, তাহলে তোমরা কিছুটা হলেও উপকৃত হবা। তো সেজন্য সবাইকে একটু ক্লাসে আসতে হবে, ক্লাসে জয়েন করতে হবে এবং ক্লাসটা শেয়ার করে দিতে হবে। সময় অপচয় কম করতে হবে এখন। যখন তুমি যদি মোবাইল হাতেও নাও, তোমার ওইটা দিয়ে যেন পড়ালেখাটা হয়। আসলে সবাই আমাকে একটু জানাও কে কোন জায়গা থেকে দেখছো, একটু কষ্ট করে জানাও সবাই। টেস্ট পেপার সলভ ক্লাস, এটা আইসিটি টেস্ট পেপার সলভ ক্লাস। আইসিটি তোমাদের অনেকেরই সমস্যা থাকে এবং সবচেয়ে বেশি ফেল করে এটাতেই। এটার জন্য অনেকে হয়তোবা ভালো একটা অ্যাডমিশন প্রিপারেশন থাকে, কিন্তু এই আইসিটিতে খারাপ করার কারণে তার গ্রেড পিছনে চলে যায় অথবা আইসিটিতে ফেলটা করে। তো আশা করি তোমাদের এটা অনেক উপকার হবে আমরা যদি রেগুলার ভাবে ক্লাসগুলো নিই। এবং যেহেতু ফ্রি ক্লাস সবাই করতে পারো, তোমাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি। সরাসরি আমার সাথে তোমরা কথা বলতে পারবা কমেন্টে। কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো, আর আমরা এখনই পড়ায় চলে যাব। এখানে আমরা অধ্যায় 1, 2, 3, 4 করাবো। সবাই একটু আমাকে জানাও, আমি দেখি তো। এবং আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা এটা একটু আমাকে যদি কেউ মেসেজ দিয়ে জানাও, আমার সাউন্ড ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু যদি আমাকে জানাও। আমরা ক্লাস শুরু করতে কিছুটা দেরি হয়ে গেছে, আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে। আর আমার অফলাইন ব্যাচে ক্লাস ছিল, আমাদের অফলাইন ব্যাচে ক্লাস থাকার কারণে আমরা ওই ক্লাসটা শেষ করতে একটু দেরি হয়ে গেছে। অনেকে চলে আসছো, সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও কে কোথা থেকে দেখছো। আমাকে তো শুরু করতে হবে ক্লাস, এবং আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও দ্রুত। অনেকে চলে আসছো, আমাকে জানাও, কিন্তু আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। লাভ রিয়েক্ট দিচ্ছ, লাভ রিয়েক্ট না, কমেন্ট করে জানাও কে কে আমার ক্লাস কথা শুনতে পাচ্ছ। আমি এখন পড়ায় চলে যাব। আচ্ছা, যেহেতু সব অনেকেই চলে আসছো, আমি শুরু করে দিই। হ্যাঁ, রবিউল্লাহ, আচ্ছা ধন্যবাদ রবিউল্লাহ। আসিফ, ঠিক আছে। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানাও। আর আসো আমরা চলে যাই পরেরটায়। পরে ফার্স্ট এমসিকিউ, তো আজকে 20টা এমসিকিউ করাবো। 20টার মধ্যে 20টাই কাজে লাগবে, 20টা টপিকই পড়তে পারবা ইনশাল্লাহ। আচ্ছা ওকে, দেখো এখানে ফার্স্টেই আমাদের এখানে বলা আছে প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে। প্রথম অধ্যায়ের সহজগুলো আগে সলভ করি। অগমেন্টেড শব্দটি কোনটির সাথে সম্পর্কিত? এই উত্তরটা আমাকে একটু জানাও। মারুফ, ওয়ালাইকুম আসসালাম। আমাকে উত্তরটা জানাও সবাই। আমি সঠিক উত্তর তোমাদেরকে বলে দিবো এবং এটা নিয়ে আমি পুরো একটা বিস্তারিত আলোচনা করব, কিন্তু আমাকে জানাইতে হবে আগে সঠিক উত্তরটা। দেখি কে কে জানো তোমরা, একটু দ্রুত কমেন্ট করো সবাই। অনেকেই চলে আসছো, সংখ্যা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেছে, এবং কিন্তু পড়ালেখাটা হইতে হবে। আমি এখন এটার সাথে অগমেন্টেড রিয়েলিটি নিয়ে সব ডিটেলস কথা বলবো, কিন্তু উত্তরটা তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। একটু যদি দ্রুত কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা, মকসিদুল অনেক ধন্যবাদ। তরিকুল, ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, একটু কমে এবারে প্রশ্নের উত্তর দিতে হবে শুধুমাত্র, এখন এগুলো না, এখন এখন একটু প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। আচ্ছা, তো ফার্স্টে এখানে দেখো অগমেন্টেড শব্দটির সাথে কোনটির সাথে সম্পর্কিত। আচ্ছা, অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে তোমরা অবশ্যই কথা শুনছো। অগমেন্টেড রিয়েলিটি মানে কি, বা ভার্চুয়াল রিয়েলিটি মানে কি, তোমাকে একটা কৃত্রিম পরিবেশে রেখে তোমাকে কি করবে, এমন একটা অনুভূতি দিবে যে তুমি সেখানে উপস্থিত আছো। মানুষের মস্তিষ্ক কিন্তু খুব বোকা। তাকে যদি একদম আমরা যেভাবে স্বাভাবিক যে শব্দ শুনি, ত্রিমাত্রিক শব্দ, ত্রিমাত্রিক ইন্দ্রিয়, ত্রিমাত্রিক ছবি, এগুলো দেখানো যায়, মস্তিষ্ক মনে করবে যে আমরা এখন ওইখানেই আছি। কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ভার্চুয়াল রিয়েলিটির একটু বলে দেই। এটা সঠিক উত্তর, ভার্চুয়াল রিয়েলিটি। এটা অলরেডি তোমরা বুঝে গেছো নিশ্চয়ই। এটা সঠিক উত্তর কি হবে, ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটি কি, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? দুঃখিত, ভার্চুয়াল রিয়েলিটি হলো কৃত্রিম পরিবেশ তৈরি করে এমন একটা জায়গায় যেখানে কি মানুষ একটা কৃত্রিম পরিবেশে চলে যায়। ভার্চুয়াল মানে কি হয়, চিত্রের মাধ্যমে। ধরো কি কি পড়ে, ধরো এই যে চোখের যে এইচডি বলে, এটাকে বলা হয় হেড মাউন্টেন ডিসপ্লে, এইচএমডি, হেড মাউন্টেন ডিসপ্লে। সেখানে তোমাকে ত্রিমাত্রিক শব্দ শোনাবে, ত্রিমাত্রিক ছবি দেখাবে। পরীক্ষায় আসবে যে অপু একটি বিশেষ যন্ত্র বা বিশেষ প্রযুক্তির সাহায্যে ঘরে বসেই বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছে বা গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছে, তখন তোমাকে কি বুঝতে হবে, ওটা ভার্চুয়াল রিয়েলিটি, এবং সেটাকে অগমেন্টেড রিয়েলিটি বলে। আসো আমরা এখন নেক্সট প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিতে হবে তোমাদেরকে। একের খ, আচ্ছা ওকে, একের খ, হ্যাঁ সঠিক উত্তর আরমান, পারভেজ, তরিকুল, হ্যাঁ মিষ্টি মায়া, আচ্ছা মিষ্টি মায়া, হ্যাঁ বি ঠিক বলছো। এখন আমাকে বলতে হবে মেশিন লার্নিং কোন প্রযুক্তিতে ব্যবহার করা হয়। মেশিন পড়াশোনা করতেছে কিন্তু মানুষ এখন আর পড়াশোনা করে না, বলেন তো এবার মেশিন লার্নিং কোন প্রযুক্তিতে ব্যবহার করা হয়? একটু জানান মেশিন লার্নিং, কে কে জানেন? এটা প্রথমত থেকে প্রশ্ন। এই মেশিন লার্নিং নিয়ে আলোচনা করবো, এখন নিয়ে আলোচনা করবো তাড়াতাড়ি। মেশিন লার্নিং কোন প্রযুক্তিতে ব্যবহার করা হয়? খুব দ্রুত উত্তর দিতে হবে, আমি তোমাদের কাছ থেকে উত্তরগুলো একটু দেরিতে পাই কেন? মিষ্টি মে এ বলতেছো রোবোটিক্স, আচ্ছা ঠিক আছে। মিষ্টি মায়া, আচ্ছা মিষ্টি বলতেছো রোবোটিক্স। আর কে উত্তর দিবা? এতজন তোমরা অনলাইনে আসো, উত্তর দিচ্ছ না। দ্রুত দ্রুত বলো, আমি আমি বুঝাই দিব, আমি টপিকটা নিয়ে আলোচনা করব, পরীক্ষা এটা থেকে কিভাবে প্রশ্ন আসে সেটাও বলবো, কিন্তু দ্রুত উত্তর দিতে হবে, তোমাদের কাছ থেকে কিছু উত্তর নিব। আচ্ছা ওকে, দেখো মেশিন লার্নিং কোন প্রযুক্তিতে ব্যবহার করা হয়? মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার করা হয়। এই মেশিন লার্নিং কোর্সে এই জন্যই, মেশিন লার্নিং কোর্সে বলেই এখন কি, মেশিন লার্নিং কোর্সে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ালেখা করছে বলে এখন আপনি কি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর তারা দিতে পারে। কথাটা বুঝতে পারছেন? তো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, এখানে মেশিন লার্নিং প্রযুক্তিতে দেখবেন এখন বড় বড় গাণিতিক সমস্যা বা আপনি যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের জিজ্ঞাসা কি করে এআই এর মাধ্যমে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি এখন পেয়ে যান। আপনারা তো এখন অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী হয়ে গেছেন, তো পরীক্ষার প্রশ্নে ছবি তুলে এটাকে কি করে ফেলেন, ওই চ্যাট জিপিটি দিয়ে করে ফেলেন। এআই এর উত্তম একটা উদাহরণ হচ্ছে চ্যাট জিপিটি, এখন এটা আপনারা সবাই জানেন চ্যাট জিপিটি। দুইয়ের ক, পারভেজ মোশাররফ দুইয়ের ক বলছো না, রোবোটিক্স হবে না স্যার। রোবট কিন্তু মেশিন লার্নিং করে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রোবটের মধ্যে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া হয় তাহলে সেটা কি হবে, মেশিন লার্নিং করবে, এছাড়া হবে না। মারুফও ক বলতেছো স্যার, এই জায়গাটাতে তোমরা সবাই ভুল করো, রোবোটিক্স, কিন্তু মেশিন লার্নিং মূলত কি হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আশা করি সবাই বুঝতে পারছো, মনে থাকবে তোমাদের। তোমরা যদি চাও এই পিডিএফ তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিব, তোমরা ইনশাআল্লাহ পিডিএফটা পেয়ে যাবা, তোমাদের মাঝে মাঝে একটু দেখে নিতে পারবা। আসো এবার প্রশ্ন নাম্বার 3, কম্পিউটারের প্রসেসর বা মাইক্রোচিপ তৈরিতে কোন প্রযুক্তি বিপ্লব ঘটিয়েছে? মাইক্রোচিপ, এই যে মোবাইল আগে কত বড় ছিল, ছোট হয়ে আসছে, ক্যামেরা আগে কত বড় ছিল, এখন খুব ছোট হয়ে আসছে, জিনিসটা এরকম। মাইক্রোচিপ তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এটা একটু বলো। মাইক্রোচিপ মানে যে আমাদের ঘড়ি, হাতে যে ঘড়ি আছে, মাইক্রোচিপ, সিম, মেমোরি কার্ড, কত ছোট ছোট জিনিস, এগুলো তৈরি হয়েছে কোন প্রযুক্তিতে? তোমরা একটু বলে দিও যে এত নম্বরের এত, এটা বলো একটু সঠিক উত্তর দেখি তোমাদের কাছ থেকে, একটু দ্রুত। তোমরা অনেক স্টুডেন্ট অনলাইনে, কিন্তু তোমরা কেউ উত্তর দিচ্ছ না, জিনিসটা তো ভালো লাগতেছে না। অবশ্যই প্রশ্নের উত্তর দিবা, আমি প্রশ্ন পড়বো, সঠিক হলে সঠিক, ভুল হলে ভুল, কিন্তু তোমাদের কাছ থেকে আমি রেসপন্স খুব কম পাচ্ছি। আসিফ মন্ডল, গ হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোচিপ তৈরিতে স্যার। 3 এর ক ন্যানো টেকনোলজি, আচ্ছা ঠিক আছে। সাথী বলছো 3 এর ক, ওকে। আর কে বলো? তামান্না 3 এর গ বলতেছো,
জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতেছো আর ন্যানো টেকনোলজি বলতেছো তোমরা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি বলতেছো, মিষ্টি বলতেছো এ, ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজিটা উত্তর। ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি, তিনজন বলছে, আর একজন বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখি কে আর কে আছে। আয়েশা তিনের গ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রসেসর বা মাইক্রোচিপ তৈরি করতে। মারুফ তিনের গ, তিনের গতে উত্তর করতেছো তোমরা। আচ্ছা, এরপর হিমা এ বলতেছো, চারজন আসছে, চারটা আসছে ন্যানো টেকনোলজিতে। হিমা আর কেউ, আর কেউ? আচ্ছা, কম্পিউটার প্রসেসর বা মাইক্রোচিপ তৈরি করতে বিপ্লব ঘটিয়েছে ন্যানো টেকনোলজি। সঠিক উত্তর কোনটা হবে? ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি মানে ক্ষুদ্র, ন্যানো শব্দের অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র। মাইক্রোচিপ ধরো একটা মেমোরি কার্ড, এই মেমোরি কার্ডটা কি ন্যানো টেকনোলজির মাধ্যমে তৈরি হয়েছে না? আগে মেমোরি কার্ড এত বড় ছিল, আস্তে আস্তে এটা ছোট হচ্ছে। মোবাইল আগে বড় ছিল, ছোট হয়ে গেছে। ফ্রিজ, দেখবো এগুলো সবই ন্যানো টেকনোলজির উদাহরণ। ন্যানো টেকনোলজি থেকে কিভাবে প্রশ্ন আসে একটু বলি। বলবে এমন একটি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যেখানে পরিবেশ দূষণ রক্ষা করা হচ্ছে। কিভাবে? যেমন ইটের ভাটা বা কলকারখানার যে বিষাক্ত ধোঁয়া, সেটা কি ন্যানো টেকনোলজির মাধ্যমে কি করা হচ্ছে? কার্বনটাকে ধরে রাখা হচ্ছে, আর শুধুমাত্র সাদা রঙের একটা গ্যাস বেরোয়। দেখবো আগে কলকারখানা থেকে কালো ধোঁয়া বেরোতো, এখন সাদা ধোঁয়া বের হয়। কেন? ওই ন্যানো টেকনোলজির মাধ্যমে যে কার্বনটা ছিল, যেটা পরিবেশের ক্ষতি করতে, কার্বনটাকে আটকানো যায়। ফারজানা আফরিন তিনের গ বলছো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে না স্যার। আচ্ছা, শিখে নাও। আবার বলবে খাদ্য শিল্পে ন্যানো টেকনোলজির ব্যবহার। খাদ্য শিল্পে কিভাবে? তোমরা চকলেট অথবা বিস্কুট অথবা তুমি একটা চিপসের প্যাকেট ছিললে তোমরা দেখতে পাবে ভিতরে সিলভার কালারের একটা ফয়েল থাকে, যেটা সূর্যের দিকে ধরলে দেখবা সানগ্লাসের মতো কাজ করে। চিপসের প্যাকেটগুলো, বিস্কুটের প্যাকেটগুলো, অর্থাৎ ওইটা কি করে? ন্যানো টেকনোলজির মাধ্যমে সূর্যের যে অতিবেগুনি রশ্মি, সেটা কি খাবারে প্রবেশ করতে দেয় না। খাবারে প্রবেশ করতে দেয়, খাবারটা ভালো থাকে। এরকম ন্যানো টেকনোলজি অসংখ্য উদাহরণ আছে। মোবাইল চিপ তৈরি বা সূক্ষ্ম কোনো অনেক কাজ, যেমন আমরা কলমের বল পেন যেটা, ওইটাও ন্যানো টেকনোলজির একটা উদাহরণ। আচ্ছা, যাই হোক, এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। এবার প্রশ্ন চলে আসি। এবারের প্রশ্নটা হচ্ছে পলিথিন কোন প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়? পলিথিন, হেলালের উত্তর দিছিল চীনের ক, হ্যাঁ ঠিক ছিল। পলিথিন কোন প্রযুক্তি দ্বারা তৈরি করা হয় বলো দ্রুত। পলিথিন, ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিমুলেশন, বায়ো ইনফরমেটিক্স। অনেক সহজ প্রশ্ন, এটা বোর্ডের প্রশ্ন, খুব সহজ, এটা সবাই পারবে আশা করি। বোর্ডে এই ধরনের সহজ সহজ প্রশ্ন দিয়ে যায়, যেমন বাকি একটা সঠিক উত্তর ইজিলি বোঝা যায় যে বাকি সব উল্টাপাল্টা উত্তর, খুব ইজিলি তোমরা বুঝতে পারবা। সাথী চারের ক বলছো, ন্যানো টেকনোলজি। আচ্ছা, পলিথিনের জন্য হেলাল রহমান ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন স্যার কোনটা বললো? আগেরটা বলছো কোনটা? সিমুলেশন না ম্যানিপুলেশন? আচ্ছা, চারের ক বলছো হেলাল, চারের ক ন্যানো টেকনোলজি। আচ্ছা, চারের ক আরেকটা সঠিক উত্তর আসছে হুমায়রা, ন্যানো টেকনোলজি। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে তামান্না চারের ক, আচ্ছা আরেকটা দিলাম সঠিক উত্তর। এরপর আর মারুফ চারের এ, আচ্ছা তুমিও বলতেছো মারুফ, ওকে। পারভেজ মোশাররফ চারের খ বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মিষ্টি মে বলছে বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা, ফারজানা আফরিন, আচ্ছা চারের ক বলছো। আচ্ছা, চারের কতে বেশি উত্তর আসতেছে। ফারজানা আর কে উত্তর দিবা? আচ্ছা, এবার এবার জিনিসগুলো নিয়ে আলোচনা করি, প্রত্যেকটা জিনিস নিয়ে। সঠিক উত্তর ন্যানো টেকনোলজি, নিঃসন্দেহে ন্যানো টেকনোলজি। কিন্তু দেখো এখানে কি কি আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিমুলেশন, বায়ো ইনফরমেটিক্স। দেখো এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? জিনগত পরিবর্তন, প্রাণী দেহের জিনগত পরিবর্তন করে কাজটা করা হয়। পলিথিনে তো সেটা হবে না অবশ্যই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হওয়ার কোনো সম্ভাবনা নাই। সিমুলেশন, এটা ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম পরিবেশ তৈরি করে, এটা দিয়ে অবশ্যই পলিথিন তৈরি করা হবে না। বায়ো ইনফরমেটিক্স জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে। পলিথিন কি জীব? বায়ো ইনফরমেটিক্স শুধুমাত্র জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে, ডেটাবেস তৈরি করে, গাণিতিক সমস্যা সমাধান করে, কম্পিউটারে কি করে, কম্পিউটারের মাধ্যমে ডেটা সংরক্ষণ করে, কম্পিউটারে কোনো একটা প্রোগ্রাম তৈরি করে। তো এটা হচ্ছে সঠিক উত্তর হবে পলিথিন কোন ধরনের প্রযুক্তির দ্বারা তৈরি করা হয়? ন্যানো টেকনোলজি। এবার চলে আসো 5 নম্বর প্রশ্নে। আচ্ছা তরিকুল, আচ্ছা হেলাল, ভেরি গুড। তরিকুল এ বলছিল, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় কোনটিকে? কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান, একটু আগেই বললাম, জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে কি কম্পিউটারে ইনপুট দেওয়া হয় বা কম্পিউটারে সংরক্ষণ করা হয়, ডেটাবেস তৈরি করা হয়, গাণিতিক সমস্যা সমাধান করা হয়। একটু দ্রুত বলবা, তাড়াতাড়ি বলবা, পাঁচের এত এইভাবে বলবা, একটু দ্রুত।
তামান্না 5-এর গ বায়োইনফরমেটিক্স কম্পিউটার কেন্দ্রিক জীব, হ্যাঁ ভেরি গুড। 5-এর গ বলছো, আর কে? তামান্না, আর আর কেউ? মারুফ বলতেছো 5-এর সি, আচ্ছা ঠিক আছে ওকে। আর 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 বলো। ফারজানা আফরিন 5-এর সি বলছো, আচ্ছা। আর আর কেউ? মোসাম্মদ আয়েশা আক্তার 4-এর গ, আচ্ছা সব 4-এর গ উত্তর আসতেছে বাই ইনফরমেটিক্স। পারভেজ, হ্যাঁ আচ্ছা পারবে 100% শিওর, আরে বাবা ভেরি গুড। আর আর ফারজানা আফরিন আবার ও কি দিছে? বাই ইনফরমেটিক্স, সব বাই ইনফরমেটিক্স। সাথী 5-এর গ, আচ্ছা মাশাআল্লাহ, অনেকে উত্তর দিচ্ছ তোমরা। ফারজানা আফরিন 5-এর গ, আচ্ছা এটা তুমি তো বলছো। আচ্ছা হিমা, হিমা 5-এর গ বলছো। আসিফ 5-এর গ, আরে বাহ। হুমায়রা সি, আচ্ছা ভেরি গুড। এরপরে আয়েশা সি, এরপর আর আর কেউ? আচ্ছা ওটা বুঝে গেছে বায়ো ইনফরমেটিক্স। কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান মানে জীববিজ্ঞান, জীব সংক্রান্ত, যেমন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিছুদিন আগে দেখবা যে ভ্যাকসিন তৈরিতে, যেমন করোনার সময় ভ্যাকসিন তৈরিতে কি জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করছিল, যে মানুষের দেহে কিভাবে এই করোনা ভাইরাসটা ছড়ায় পড়ছে। তারপর সেটা কি করছে, সেই অনুযায়ী কি করে জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে এমন একটা কি তৈরি করছে, ভ্যাকসিন তৈরি করছে, যা কি করবে মানব দেহে ওই ভাইরাসটাকে নষ্ট করে দিবে, বা মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। তো এটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর উদাহরণ। আসে এবার নেক্সটে চলে যাই। প্রশ্ন 6, আচ্ছা হেলাল হিমা, আচ্ছা ঠিক আছে ওকে। ডিএনএ ম্যাপিং এর জন্য কোন টেকনোলজি ব্যবহৃত হয়? ডিএনএ ম্যাপিং, ডিএনএ ম্যাপিং, ডিএনএ ম্যাপিং এর মাধ্যমে কিন্তু জিনগত পরিবর্তন ঘটানো হয়। যেমন দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূল এটা কি, এখন হাইব্রিড ফসল পাওয়া যায়, অল্প জায়গায় অধিক ধান হয়, তাই না? আগে একটা দুধ, দেশি গরুর দুধ দিত 2 লিটার 3 লিটার, এখন একটা এই কৃত্রিম প্রজনন বা ক্রস ব্রিডিং এর কারণে এখন একটা গাভী কিন্তু দুধ দেয় 30 লিটার। তাহলে উৎপাদন ক্ষমতা বাড়ছে, ওইটাই। তো ডিএনএ ম্যাপিং এর মাধ্যমে কোন টেকনোলজি ব্যবহৃত হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স, বায়োমেট্রিক্স, ন্যানো টেকনোলজি। একটু দ্রুত বলবা। ডিএনএ ম্যাপিং। তোমরা সবাই যে ভুলটা করো, মিষ্টি অনেক ধন্যবাদ, তুমি একজনকে মেনশন করে দিছো। তোমরা যে ভুলটা করো, বায়ো ইনফরমেটিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পার্থক্যটা ধরতে পারো না। বায়ো ইনফরমেটিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পার্থক্যটা বোঝা খুবই জরুরি। আচ্ছা মারুফ বলতেছো 6-এর সি, ওকে সি বলতেছো, নিলাম মারুফের উত্তর নিলাম। ফারজানা বলতেছো সি, সাথীও বলতেছো সি, হুমায়রা বলতেছো সি, ওকে মিষ্টি সি, তামান্না বলতেছো সি, আয়েশা বলতেছো সি, আচ্ছা অনেক সি। ফারজানা, আচ্ছা ভেরি গুড। নুসরাত জাহান জুথি সি বলতেছো, আচ্ছা হেলাল সি বলতেছো, হিমা সি বলতেছো, আসিফ মন্ডল ক বলতেছো, আচ্ছা ভেরি গুড। তোমরা এইগুলো ক্লাস করার মাঝে মাঝে তোমরা একটা কাজ করো, একটু কষ্ট করে তোমাদের এই ক্লাসটা একটু তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। আমাদের যে ক্লাসটা একটু তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করে দিই তোমাদের সাথে সাথে। আচ্ছা শেয়ার ডান। তোমরা কালকে, আচ্ছা এরপরে আরো কে? ফারহা, তুমিও সি বলতেছো, ফারহা ওকে। জুথি সি বলতেছো। আয়েশা আক্তার, আচ্ছা আয়েশা আক্তার একজনকে মেনশন করছে, অনেক ধন্যবাদ। এভাবে যদি মিলেমিশে পড়ালেখা করো, আশা করি একটা ভালো কিছু হবে। দেখো হ্যাঁ, ডিএনএ ম্যাপিং এটা কিসের ইয়া হয়, তোমরা সবাই সি বলছো। তোমরা সবাই সি বলতেছো, খ বলতেছো বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা এত ভুল কেন? 6-এর সি 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 সি, ডিএনএ ম্যাপিং, বায়োমেট্রিক্সে ডিএনএ ম্যাপিং হয় কোনটায়? ডিএনএ ম্যাপিং এক জিনিস, আর ডিএনএ এর মাধ্যমে অন্য একটা ব্যক্তিকে শনাক্ত করা আলাদা জিনিস। হুম, আচ্ছা ওকে। আচ্ছা ডিএনএ ম্যাপিং করে কি বের করে? আর কেউ উত্তর দিবা? আচ্ছা দেখো এখানে বায়োমেট্রিক প্রযুক্তি ডিএনএ ম্যাপিং এর মাধ্যমে ম্যাপিং করে সাজায়। ডিএনএ ম্যাপিং করে কি জেনেটিক মানে
বায়োমেট্রিক পদ্ধতি করে নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে একটু বলো তো আমাকে। ডিএনএ ম্যাপিং করে সাজায়, ওটাকে কি করে, জিনগত পরিবর্তন করে। আর কেউ? সবাই 6-এর সি। আচ্ছা, হ্যাঁ দেখো বায়োমেট্রিক পদ্ধতিতে কি করা হয়, ম্যাপিং সিস্টেম করে, ঠিক আছে, বায়োমেট্রিক পদ্ধতিতে বায়োমেট্রিক্সে ম্যাপিং করে আলাদা করে ডিএনএ, কিন্তু তোমার ডিএনএ ম্যাপিং করে জিনগত পরিবর্তন করা লাগে। এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে জিনগত পরিবর্তনের জন্য। এটা তোমাদের বইয়ে নাই, এটা অনেক বড় একটা সমস্যা। আচ্ছা চলে আসে 7 নম্বরে। আচ্ছা এবার দেখো প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত। এটা আমাদের প্রথমত লাস্ট কোশ্চেন, একটু দ্রুত বলো, প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত? প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত একটু বলেন আমাকে। একটু দ্রুত আমাকে উত্তরগুলো জানাবেন। আমি একটু শেয়ার করে দিই সবার সাথে ক্লাসটা, যাতে সবাই করতে পারে, আমার স্টুডেন্টরাও করতে পারে। তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, কিছু টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা এবার সাথের উত্তর দেন। এটা পারি না, আচ্ছা পারেন না সাথী। প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত? আচ্ছা দেখেন প্লেজিয়ারিজম জিনিসটা কি, ধরেন ধরেন কি প্লেজিয়ারিজম জিনিসটা হচ্ছে এরকম, যে আপনাকে একজন একটা লেখা লিখতে দেখাচ্ছে যে সে এটা লিখছে, আপনি সেটা কি করলেন, নিজের মতো করে সেটা কি করলেন, ছাপাই ফেললেন, নিজের নাম দিয়ে ছাপাই ফেললেন। ধরেন একটা কবিতা কেউ লিখে আপনাকে দেখাইছে, আপনি ওইটা তার নাম সরাই নিজের নাম দিয়ে ওই কবিতাটা পাবলিশ করে দিলেন, এটাকে বলা হয় প্লেজিয়ারিজম। অনলাইনে অন্যের লেখাকে চুরি করে নিজের নামে প্রকাশ করাকে কি বলা হয়, প্লেজিয়ারিজম। দেখেন প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত, অন্যের লেখা চুরি করা, অন্যের লেখা কি, অন্যের লেখা চুরি করা। আচ্ছা এরপরে আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, আচ্ছা ওকে দেখেন এবার চলে গেল সানজিদ রায়হান উত্তর দিচ্ছেন 7 নম্বরে। আচ্ছা এটা আর প্লেজারিজম, এটা তো বললাম অন্যের লেখাকে চুরি করা, এটা নিয়ে আর আলোচনা করবো না। এবার একটু সিরিয়াস আলোচনায় যাই। প্রথম অধ্যায়গুলো খুব সহজ ছিল। প্রশ্ন নাম্বার 8 দেখেন, প্রশ্ন নাম্বার 8-এ কি বলা আছে, হেক্সাডেসিমেলের 40-এর আগের সংখ্যাটা কত? আচ্ছা 7 নিয়ে আর কথা না বলি, সানজিদ রায়হান, তামান্না যারা আছো, এটা একটু আগের সংখ্যাটা বলেন। এটা কারা কারা পারবেন, তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন করছি, কারা কারা পারবেন একটু বলেন। আচ্ছা তাহলে কপিরাইট তো হতে পারে, পারতো নাকি একটু ক্লিয়ার করেন। না কপিরাইট আলাদা জিনিস, কপিরাইট কি আলাদা করে কি করতে হয়, আপনি লাইসেন্স করতে আলাদা করে কপিরাইট করে করে নিতে হয়। কিন্তু আপনি একটা লেখা দেখাচ্ছেন একজনকে, আপনার কপিরাইট নাই, তারপর আপনি তার বিনা অনুমতিতে সেটা পাবলিশ করে দিচ্ছেন, সেটা হচ্ছে প্লেজিয়ারিজম। আচ্ছা তরিকুল, আচ্ছা সাথের ক বলছে হেলাল, জি ভাই। আচ্ছা তাই এবার সায়ামুন, তাই এবার বলছে ক, তরিকুল 3F, আচ্ছা ভেরি গুড। আপনার ক্লাস মিস করি স্যার আমি। আচ্ছা মিস করেন, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবেন, এখন তো ভার্সিটিতে উঠে গেছেন মাশাল্লাহ। আপনাদের সাথে যোগাযোগ থাকবে এবং আসবেন, আপনাকে তো দাওয়াত দিছি অলরেডি আমি। এবার আসেন পারভেজ মোশাররফ, 8-এর ক বলতেছে সবাই, 3F। মারুফ বের বলতেছো 4A। না আমি দেখেন আগের সংখ্যা, পরের সংখ্যা না কিন্তু, মারুফ পরের সংখ্যা না, এটা একটু ক্লিয়ার করে দিলাম। নিশিকা 3F, তরিকুল 3F, হেলাল 8-এর ক, আট ক ক ক। আচ্ছা 4টা 5টা 6টা অ্যান্সার পেয়েছি, 1 2 3 4 5 6, 6টা উত্তর পেলাম। আর তামান্না 8-এর ক বলছো, সাথে বলছো ক বলতেছো সবাই। আচ্ছা আর কে বলো, তাড়াতাড়ি বলো আর। আচ্ছা দেখো তোমাদেরকে হেক্সাডেসিমেলের একটা সিরিয়াল লেখা শিখাই।
0 থেকে 9 পর্যন্ত তো আছেই। 9 এর পরে আমরা কি বসাই? এ বি সি ডি ই এফ। এফ এর পরে কত বসে? 9 এর পরে 10 বসার কথা ছিল, সেই 10 বসে না। এবার আবার যদি 11 থেকে আমি 19 পর্যন্ত আসি, 19 এর পরে কত হয়? 1 এ না, 1 এ 1 বি 1 সি 1 ডি 1 ই 1 এফ 1, এটা কিন্তু অ্যাডমিশন আসে। 1 এফ এর পরবর্তী সংখ্যা কত? 20, তাই না? এভাবে আবার যদি 21 থেকে শুরু হয় তাহলে কত পর্যন্ত আসবে? এখানে 29 পর্যন্ত আসবে। 29 এর পরে 2a, এভাবে চলতে চলতে কি 2f আসবে। 2f এর পর কত বসবে? 30। এই 30 পরে আবার 31 থেকে শুরু করে 39 পর্যন্ত আসবে। 39 পর্যন্ত আসলে 3a 3b সরি 3b 3c 3d 3e 3f। 3f এর পরবর্তী সংখ্যা যেহেতু 39 এর পর 40 বসার কথা ছিল, তো 3f এর পরবর্তী সংখ্যা হবে 40, তাই না? তাহলে 3f, দেখেন 3f এর পূর্ববর্তী সংখ্যা তাহলে কি? এই 40 এর পূর্ববর্তী সংখ্যা কি? 3f। তাহলে সঠিক উত্তর এই ক, তোমাদের উত্তর ঠিক আছে। আচ্ছা, অনেকে উত্তর দিয়ে দিছো, আবার তামান্না দিছো, মিষ্টি, ফারহা, সালমান, মারুফ, ফারজানা। করে দেখান এটা। ফারজানা করে দেখালাম স্যার। এই যে এরকম সিরিয়াল দিয়ে 40 এর পূর্ববর্তী সংখ্যা কত আসবে? 3f। এবার আমার মনে হয় পরবর্তী প্রশ্নে যেতে পারবো। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছো। আমি করে দেখালাম। এবার চলে যাবো প্রশ্ন নাম্বার 9 এ। আচ্ছা, খুব দ্রুতই করে ফেলবো ইনশাল্লাহ, কারণ আমারও একটা অফলাইন ব্যাচে ক্লাস আছে এটার পরে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা লজিক গেট দেওয়া, বলছে সরলকৃত মান। সরলকৃত মান আমি একটু করে দেই। এখান থেকে তোমরা জানো এটা ন্যান্ড গেট এ, তাহলে এটা হবে এ বি হোল বার। এখানে এ পর্যন্ত হবে এ বি হোল বার। আবার এটা যেহেতু কি আছে এক্স নর গেট, তাহলে এটা এ এক্সর এ বি বার উপরে একটা হোল বার হবে। এখন এটা যদি আমি সরলীকরণ করতে চাই, 9 এর ক, ওরে বাবা করেও ফেলছে, এ বি উত্তর আসবে। আচ্ছা, এবার একটু করে দিয়ে ফার্স্টে কি তার আমি লিখতে পারি? তোমরা সবাই জানো এটার এক্স নর গেটের সূত্র হচ্ছে এটার যে ইয়াটা এ বি প্লাস এ বার বি বার আসে, তাই না? এটা আছে তো, তাহলে ওই সূত্র অনুসারে এটার মান বসায় এ, তার এবার বি বসাবো। বি কি? এ বি বার প্লাস এবার এর মান তো এই, এবার তারপর দেখেন এরপরে বি এর মান কত ইন্টু এ বার বি বার, কি হয়ে যাবে এখন? এটা হোল বার। তাহলে আসেন এবার কি হয়, আসে সরলীকরণ করে এ ইন্টু এর মান এ বি বার প্লাস এ বার, এখানে এবার বার ভেঙে ফেলেন, এ ডাবল বার প্লাস বি কি হবে? ডাবল বার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত অ্যান্সার কি আসে? এ বি বার প্লাস এ বার ইন্টু এ প্লাস বি। তাহলে আসেন অ্যান্সার কি আসবে আবার? আপনারা জানেন এ ডট এ বারের মান 0, এটা বাদ, তাহলে কি থাকে? এ বি বার ওহো, আমি একটা ভুল করছি, খুবই দুঃখিত। দেখো এটা এরকম হবে, এখানে হবে এ বি হোল বার, আমি শুধু এ বি বার নিচ্ছি, এটা এ বি হোল বার হবে, আর এখানে হবে এ। তাহলে এটা সূত্রটা হবে এরকম, এ ইন্টু এ বি হোল বার প্লাস এ বার ইন্টু এ বি ডাবল বার। আমি এটাকে শুধু একটা ধরছিলাম। আচ্ছা দেখো, এবার চলে আসো, আমি কি করতে পারি? এবার বার ভাঙাতে পারি আমি, এ ইন্টু এ বার প্লাস বি বার। আচ্ছা, প্লাস এখানে কি থাকে? এ বার ডাবল বার কাটাকাটি গেলে এ ইন্টু বি। এ ডট এ বারের মান কি আছে? এ ডট এ বারের মান 0 প্লাস বি বার, এখানে এ ডট এ বার মান 0। এখানে উত্তর কিছুটা ভুল আছে, এ ডট এ বার আচ্ছা এটা গুণাকারে আছে, করে দেখি একটু। গুণাকারে থাকলে একটু গুণাকারই করে দেখতে হবে।
পুরোটার সাথে যেহেতু গুণ আছে তাহলে গুণ করো এ ডট এ বার প্লাস এ বি বার প্লাস এ বার ইন্টু এ প্লাস এ বার বি। আচ্ছা তাহলে এখানে দেখা যাচ্ছে এ ডট এ বার আমার 0 বাদ, তাহলে কি থাকে এ বি বার প্লাস 0, তাহলে কি থাকে এ বার বি। তাহলে এখানে অ্যান্সারটা কি আসে আমার এক্স অর গেটের সূত্র চলে আসে, তাই না? এক্স অর গেটের সূত্র চলে আসলে এখানে কি উত্তর আসার কথা? স্যার এ বি হলো এ বি হলো বার হবে। আচ্ছা এ বি হ্যাঁ হোল বার দিলাম। দেখো আমার এখানে কি ছিল এ, এটা এক্স অর গেটের সূত্র, এক্স নর গেটের সূত্র, তাই না? তাহলে এ বি প্লাস এ বার বি বার, তো এর উপরে বার বসালাম, বি এর উপরেও বার বসালাম। এরপর সরলীকরণ করা শুরু করলাম। এখানে জাস্ট কি করলাম বারটা ভাঙলাম, ভাঙার পরে কি করলাম এখানে ডাবল বার সরাই ফেললাম। সরাই ফেলার পরে দেখো আবার একটু এখান থেকে শুরু থেকে আবার একটু করি, কনফিউশনটা ক্লিয়ার হবে। এখান থেকে গুণটা আমরা করব। দেখো এ ডট এ বার প্লাস এ বি বার প্লাস, এবার গুণ করো এ বার ইন্টু পুরোটার সাথে পুরোটা গুণ দাও, এ বার ইন্টু এ বি। তাহলে এখানে এ ডট এ বারের মান 0 প্লাস এ বি বার এ ডট এ বারের মান 0, তাহলে শুধু কি থাকে এ বি বার। সঠিক উত্তর এ বি বার। কোনটা? তাহলে গ নাম্বার। দেখো আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এটা একটু আমি শুরুতে ভুল করছিলাম, এটা আমি একটা সিঙ্গেল বার ধরছি। এখন দেখো এ বি বারে উত্তর আসবে। উত্তরগুলো আমাকে একটু জানাই দাও। আমি এই জায়গাটায় ভুল করছিলাম, সরি। এখন আমি এখানে কি করলাম পুরোটাই সরলীকরণ করে দেখাইলাম যে উত্তর আসবে কি, তোমরা এরকম একটু সরলীকরণ করে নিবা। আচ্ছা সঠিক উত্তর তাহলে কি আসতেছে গ। আচ্ছা এটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রেখো। 9 কত হচ্ছে না স্যার? ফয়সাল জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এবার আমরা নেক্সট টপিকে চলে যাই। এখানে কি আছে দেখেন প্রশ্ন নাম্বার 10। এটা আমাদের একটু সময় লাগবে। এখানে গেট পরিবর্তন করে, এটা আমি প্রয়োজন পরে করাই দিব। এখানে এক্স নর গেটের পরিবর্তে, এখানে যে এক্স নর গেটটার পরিবর্তে কোন গেট বসালে আউটপুট কি আসবে? ধরেন কোন গেট বসালে আউটপুট ধরেন ন্যান্ড গেট আসবে বা নর গেট আসবে। এখানে একটা উত্তর ভুল আছে কোশ্চেনটা, এটা আমি এখন আর তোমাদেরকে সলভ করাচ্ছি না। এবার আসো 11 নম্বরে। 11 নম্বরে উত্তর দিবা সবাই। প্রশ্ন নম্বর 11, নিচের কোন ডিজিটাল বর্তনী 2n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট প্রদান করে? ওয়ালাইকুম আসসালাম। একটু দেখো তো, দ্রুত জানাও আমাকে যে নিচের কোন ডিজিটাল বর্তনী 2n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক। এটা আমি তোমাদেরকে একটু বলে দিই এনকোডার কি করে। ছোট একটা জিনিস তোমাদের জন্য লিখে দিই। এনকোডার কিসে পরিণত করে? কোডে পরিণত করে। কোড থেকে আবার আগের অবস্থায় ফিরে নিয়ে যায় ডিকোডার। এখানে দেখেন এখানে কি হবে, এনকোডারের ক্ষেত্রে কি হয়, এনকোডার একটা হচ্ছে 8 to 3, আবার 3 থেকে 8, অর্থাৎ এখানে n এর 2 টু দি পাওয়ার n, আর এখানে হচ্ছে শুধু n। আমি সরি, এখানে কি হয়, এখানে কি আছে এনকোডার কি করছে, আবার এনকোডার 8 থেকে 3 বানাচ্ছে, 3 থেকে আবার 8 নিয়ে আসছে কি ডিকোডার, ওই তো। তাহলে দেখো এখানে 2 টু দি পাওয়ার n এর সূত্র যদি আমি বসাই, এখানে যদি n এর মান 3 হয়, তাহলে n এর মান এখানে কত আছে 3, তাহলে 2 কিউবের মান কত 8, তাহলে 8 তাহলে 2 টু দি পাওয়ার n এর মান কে বসে, 2 টু দি পাওয়ার n এর মান কে বসে এনকোডার। আবার দেখো ওইটাকে যদি করি, এখানে কি হবে শুধু n এর মান যদি কি হয় যেটা হবে সেটাই কি হবে ডিকোডারের কাজ কি করলো, এনকোডার কি করলো 3 তে রূপান্তর করে দিল। এটা সঠিক উত্তরটা আমাকে একটু দ্রুত জানাও। এনকোডার, আচ্ছা। আর যদি ডিকোডারের ক্ষেত্রে হইতো তাহলে শুধু 3 বসতো, 3 থেকে কি বানাইতো ডিকোডারের কাজ কি 3 থেকে 8 বানানো, কিন্তু 8 থেকে 2 টু দি পাওয়ার n থেকে n এ বানাইছে। হ্যাঁ, n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট প্রদান করে। 2 কিউবের মান 8, তাহলে বড়টা কোনটা হয়? এটার উত্তর হবে অবশ্যই এনকোডার। আচ্ছা 11 ক বলতেছো, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু উত্তর দাও সবাই, সবাই একটু উত্তর দাও, এগুলো একটু সময় লাগে বেশি। আচ্ছা যাই হোক, আমি নেক্সট ক্লাস টপিকে চলে যাই। 12 নম্বর। এই প্রশ্নগুলো তোমাদের কাছে একটু হার্ড লাগলেও এই জিনিসগুলো জানা তোমাদের খুব দরকার। বোর্ডে কিছু কিছু প্রশ্ন একটু ইজি আসে, বাট এই জিনিসগুলো তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। কোন লজিক গেটের সব কয়টি ইনপুট 1 হলে আউটপুট 0 হবে?
এটা তোমাকে সত্যক সারণী একে একে করতে হবে। যেমন এন্ড গেটে সব কয়টা 1 হলে আউটপুট কি 1 হয়, তাহলে এন্ড গেটের উল্টো কোনটা, এন্ড গেটের সব কয়টা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 হবে, সব কয়টা 1 হওয়া লাগবে। আচ্ছা আমরা আসো, অর গেটে তো এটা হবে না, এন্ড গেটেও হচ্ছে না, সব কয়টা 1 হলে তো 1 মানে 0 হবে না। আসো নর গেটে করে দেখি, নর গেট এখানে অপশনই নাই, তাহলে নর গেট না করি, আসো ন্যান গেট করে দেখি। ন্যান গেট করে দেখি, ন্যান গেটে কি হয়, ধরো এ বি ইনপুট নিলাম, এখানে দুইটা 0 দুইটা 1 নিলাম, এখানে করব এ বি আর এখানে করব এ বি, সত্যক সারণী অনেকেই জানো, গুণ করি 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 উল্টে দিলে 1 1 1 0। দেখো সব কয়টা 1 হলে অ্যান্সার 0 হবে। দেখো এখানে দুইটা ইনপুটই কি, দেখো এখানে দুইটা ইনপুটই কি 1 না, তখন আউটপুট কি আসছে 0। তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারি এটা সঠিক উত্তর কি হবে, এটা সঠিক উত্তর হবে ন্যান্ড গেট। তরিকুল খ বলছো, তোমাকে 12 নম্বরের বলছো নিশ্চয়ই, 12 খ হেলাল। আচ্ছা ন্যান্ড গেট, হ্যাঁ ন্যান্ড গেট, এভাবে একটু গেট অঙ্ক একে একে তোমরা দেখবো যে আসলে উত্তরটা সঠিক হলো কিনা। এই কঠিন এগুলো তো আসছে, এখন পোলাপান এগুলো কি করতেছে এখন আর বুঝতেছে না, এগুলো অবশ্যই জানা থাকা লাগবে। যারা 25 ব্যাচ এখনো যদি এগুলো ভালোভাবে না পারো, তৃতীয় অধ্যায় থেকে 5টা এমসিকিউ আসবে, তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ থেকে 3টা এমসিকিউ আসবে, তো এবার 6টাও আসতে পারে, তখন 3টা 3টা করে আসবে। আচ্ছা এর পরের ক্লাসে চলে, মানে পরের স্লাইডে চলে যাই। 13 নম্বর, বাচ্চা আর বাবা হেক্সাডেসিমেল যোগ, যোগ করে ক্যালকুলেটরে যোগ করে আমাকে জানাও তো এটা দ্রুত, বাচ্চা আর বাবা ক্যালকুলেটরে যোগ পারো কারা কারা, ক্যালকুলেটরে যোগ পারো কারা কারা, না হলে এইভাবে যোগ করে ফেলো, শর্টকাট যোগ। বাচ্চা আর বাবা, যারা শর্টকাট যোগ পারো, শর্টকাট যোগ যারা পারো তাদের জন্য তো এটা খুব ভালো হবে, আশা করে দিই। আমরা জানি এর মান 10, শর্টকাট যোগটা তোমরা জানো কি না, এর মান 10, হেক্সাডেসিমেলের বেস সংখ্যা হচ্ছে 16, যদি দুইটা সংখ্যা যোগ করে যোগফল বেস সংখ্যার সমান বা বড় হয়, অর্থাৎ 16 সমান বা বড় হয়, তাহলে বেস সংখ্যা বাদ দিব, না হলে ওইটাই বসাবো। এ আর এ যোগ করলে হয় 10 10 20, 20 যেহেতু 16 বড় হয়ে গেছে, 16 থেকে 20 বাদ দিলে কত থাকবে 4। যেহেতু আমি বেস সংখ্যা বাদ দিলাম, আমার হাতে একটা ক্যারি 1 নিতে হবে, যেহেতু আমি বেস সংখ্যা বাদ দিলাম, হাতে কি নিতে হবে, একটা ক্যারি 1 নিতে হবে। মাশাআল্লাহ হেলাল, ভেরি গুড। ওকে, তাহলে ক্যারি 1 নিলাম, ক্যারি 1টা উপরে রাখি। আমরা জানি সি এর মান 12 আর বি এর মান 11। আচ্ছা একটা কাজ করি, এখানে 11 সাথে 1 যোগ করে 12 বানিয়ে ফেলি, সি এর মান 12, নিচেটাও 12, 12 12 24, 24 থেকে 16 বাদ দিলে কত থাকবে 8, আবার হাতে একটা 1 থাকবে। সি এর মান 12 আর এর মান 10, 22, আর হাতের 1 আছে 23, 23 থেকে 16 গেলে কত থাকে 7, আবার হাতে একটা 1 থাকবে। এর সাথে 1 যোগ করলে 11, 11 আর বি এর 11, 11 11 22, 22 থেকে 16 বাদ দিলে কত থাকবে 6, হাতে আছে একটা 1, বি আর 1 যোগ করলে হয় সি, তাহলে আমার অ্যান্সার আসবে C6784, C6784, আমার সঠিক উত্তর আসবে খ নাম্বার C6784, 13 বি হবে। ভেরি গুড হেলাল, অনেকগুলো প্রশ্ন উত্তর দিছো। C6784, আশা করি সবাই বুঝতে পারছেন। এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে 14 নম্বর, 3টা একের বাইনারি যোগফল, এটা বুলিয়ান যোগ বা সরি এটা বাইনারি যোগ অর্থাৎ গাণিতিক যোগ, 1 যোগ 1 যোগ কত হয়, 1 কত হয় 13। আচ্ছা 14 বলো, এবার হেলাল 14 বলো।
ওকে, তরিকুল 13 বলছো, 14 বলো এবার। 14 বলো দ্রুত, দ্রুত একটু 14 বলো। আচ্ছা, একের সাথে এক যোগ করলে এক যোগ এক যোগ এক, দুটো দুটো করে বাইনারি সংখ্যায় দুটো দুটো করে যোগ করতে হয়। হ্যাঁ, একের সাথে এক যোগ করলে 10 আর 1 11। আমরা যদি এটাকে 10 বলা যায় না বা 11 বলা যায় না, আমরা আমাদের সুবিধার ক্ষেত্রে কি করি, এটাকে এক যোগ এক যোগ এক বলি, 11 বলি, অর্থাৎ 11 হইলে এক হাতা এক। আচ্ছা, আমরা এইভাবে যোগ করতে পারি, একের সাথে এক যোগ করলে 10, 10 আর এক যোগ করলে 11, অর্থাৎ কি হবে, 11 হইলে কি হবে, এক বসবে আর হাতে থাকবে ক্যারি এক। দেখো সঠিক উত্তর হবে ঘ নাম্বার, যোগফল। একের সাথে এক যোগ করলে যোগফল হবে এক, ক্যারিও এক। তিনটা এক যোগ হলে কি হয়, 1, আর হাতে একটা ক্যারি 1 থাকে, তিনটা এক যোগ হলে এটা হয়। ওকে ওকে, সঞ্জিদা 14 ক বলছো। আচ্ছা, ভেরি গুড, 14 ক হবে না, 14 ডি হবে। হেলাল, ভেরি গুড। আচ্ছা, এরপরে পরের স্লাইডে চলে যাই। 15 নাম্বার, টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে কোনটাকে? টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে, চতুর্থ অধ্যায়ে চলে আসছি, চতুর্থ অধ্যায়। এখানে সঠিক ট্যাগ কোনটা? টেবিল ট্যাগ, টেবিলের ভিতরে সেল, সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে। সেল তোমরা জানো, সেল মানে কি, ধরো এটা যদি একটা টেবিল হয়, এগুলো হচ্ছে একটা সেল, এগুলো টিএইচ বা টিডি দিয়ে করা হয়। বলো ব্যাকগ্রাউন্ড কালার, সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে কোনটাকে? আবার বলতেছি, সেলের 14 ডি বলছো, ইমাম বলছো 14 ডি। স্যার 14 না, এখন 15 অ্যান্সার নিব। তরিকুল বলছে 15 ঘ। দ্রুত অ্যান্সার করো সবাই। দ্রুত অ্যান্সার করো। আচ্ছা, 15 ঘ তরিকুল বলছে। আচ্ছা হ্যাঁ, 15 ঘ, টিডি বিজি কালার। টিডি মানে কি, টেবিল ডেটা। টেবিল ডেটা মানে কি, এক একটা সেল না? তুমি যদি এখানে টেবিলের বিজি কালার দাও, তাহলে পুরোটাই সবুজ হয়ে যাবে। যদি রোয়েরটা দাও, পুরো রোটাই সবুজ হয়ে যাবে। যদি তুমি কি টিআরটিডি বিজি কালার, এটা তো হয়ই না, এটা তো ভুলই আছে, এটা তো হবেই না। সঠিক উত্তর হবে টিডি বিজি কালার গ্রিন। আসো নেক্সট ইয়াতে চলে যাই। ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে? দেখি অ্যান্সার করো, কয়েকজন অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করবা। ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে? খুবই সহজ প্রশ্ন। কন্টেন্ট ধারণ করে রাখে। ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ কোন একটা কি করে, কন্টেন্টকে ধারণ করে, যেটাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ কার কার থাকে? ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে হচ্ছে কন্টেইনার ট্যাগে, এমটি ট্যাগে কিন্তু ওপেনিং ট্যাগ থাকে, কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। ওকে, দ্রুত একটু উত্তর দিবেন, আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এটাকে বলা হয় কন্টেন্ট বা এলিমেন্ট বলে অনেকে। ওপেনিং ট্যাগ থেকে, দুঃখিত একটু ঠান্ডা লেগে আছে, এই জন্য তোমাদের সাথে কথা বলতে কিছুটা অসুবিধা হচ্ছে। ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে? কন্টেন্ট বলে। আচ্ছা, পরের টপিকে চলে আসি, পরের প্রশ্নে। 17 নম্বর প্রশ্ন, লাল রঙের সমতুল্য হেক্সাডেসিমেল কোড। এটা আরজিবি দিয়ে করবা তোমরা, আরজিবি, এটা করবা আরজিবি, আরজিবি, রেড। আরজিবি মানে হচ্ছে রেড, আর দিয়ে রেড, জি দিয়ে গ্রিন, যদি এখানে ব্লু কালার নাই, আমার এখন ব্লু কালার চালাইতে হবে, এটা হচ্ছে ব্লু কালার আছে, এটা হচ্ছে ব্লু, রেড গ্রিন ব্লু। এখানে দেখো এখন, ও আচ্ছা, আরজিবি একটু লিখি, এটাতে ফিরাই নিয়ে আসা যায় না।
রেড এর মান যদি এখানে কি হয়, ফুল ইমপ্রেশন দেওয়া থাকে, যেমন এখানে যদি ডাবল এফ দেওয়া থাকে আর বাকিগুলো যদি 0 0 দেওয়া থাকে, তাহলে এটা হচ্ছে রেড। যদি গ্রিন হইতো, গ্রিনে ডাবল এফ দেওয়া থাকতো। যদি ব্লু বলতো, তাহলে আমি কি করতাম, বাকি সবগুলো 0 হইতো। আর যদি ব্লু হইতো, বাকি সবগুলো 0 হইতো, শুধু ব্লুটা ডাবল এফ হইতো। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে রেড এর শুরুর দিকে হচ্ছে আর মানে কি রেড। তাহলে এটার সঠিক উত্তর হবে ক। হ্যাঁ, এলিমেন্ট কন্টেন্ট একই কথা হেলাল। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এবার আসেন পরের প্রশ্নে চলে যায়। 18 নম্বর প্রশ্ন আমাদের, ডাইনামিক ওয়েবসাইট উন্নয়নের ভাষা নিচের কোনটা? ডাইনামিক ওয়েবসাইট, আমরা এইচটিএমএল আর সিএসএস দিয়ে কি করি, স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করি, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের জন্য কোনটা ব্যবহার করা হয়? আমরা বলতেছি ডাইনামিক ওয়েবসাইটের উন্নয়নের ভাষা নিচের কোনটা? ওটাতে আমরা কি করি, স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করি, কিন্তু ডাইনামিক। নৈসর্গিক প্রশ্নের উত্তর দাও। তরিকুল 17 ক। 17 না, এখন আর 18 নিব, একটু দ্রুত অ্যান্সার করতে হবে তোমাদের। একটু দ্রুত অ্যান্সার করো। 18 নাম্বার, আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসে। ডাইনামিক ওয়েবসাইট, সিএসএস হবে না, কারণ সিএসএস দিয়ে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়, এইচটিএমএল দিয়ে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়। এসকিউএল হচ্ছে কুইরি ল্যাঙ্গুয়েজ, এটা ওয়েব ল্যাঙ্গুয়েজ না। তো আমরা এখানে কি ইউজ করবো, পিএইচপি, পার্ল, ASP.NET, জাভাস্ক্রিপ্ট, এগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে কি করা হয়, কি করা হবে, ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হবে। এসকিউএল, পিএইচপি দিয়ে কি করা হবে, অবশ্যই ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হবে। আচ্ছা, এটা গেল। এবার চলে আসে 19 নম্বরে, টেবিলের আনুভূমিক লাইনকে কি বলে? আনুভূমিক টেবিল, ধরো একটা ছক আঁকলা তুমি, এটা হচ্ছে আনুভূমিক লাইন। এই আনুভূমিক লাইনকে কি বলে? এসকিউএল। আচ্ছা স্যার, তরিকুল ইসলাম আকন্দ স্যার, এসকিউএল দিয়ে কুয়েরি করা হয়, তোমাদের ষষ্ঠ অধ্যায়ে আছে, ওয়েব পেজ তৈরি করা হয় না। এইচটিএমএল সিএসএস দিয়ে শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়, এসকিউএল দিয়ে শুধু কোয়েরি করা যায়, পিএইচপি দিয়ে করতে হবে। হ্যাঁ, এবার দেখো টেবিলের আনুভূমিক লাইনকে কি বলে, একটু দ্রুত বলো। আনুভূমিক লাইন, এই যে বুঝতে পারছো, ওটাকে বলা হয় রো। এগুলো এক একটা হচ্ছে কি, ওগুলো এক একটা রো বা সারি। হ্যাঁ, ভেরি গুড, এটা সঠিক উত্তর হবে সারি। যারাই বলছো, রাহেনুর রহমান সোহান। আচ্ছা, এরপর আর দ্রুত একটু বলো, দ্রুত। পিএইচপি ইউজ হয়, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, ভেরি গুড হেলাল। আচ্ছা, তরিকুল বলছো সারি, হ্যাঁ, এটা সঠিক উত্তর হবে সারি। প্রত্যেকটা রোকে কি বলা হয়, সারি বলা হয়। ওকে, আচ্ছা, এরপরে আসো 20 নম্বর, আমাদের সর্বশেষ প্রশ্ন। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে অন্যান্য অধ্যায়ের এমসিকিউ অথবা সিকিউ গুলো সলভ করাবো, তোমাদের টাইমগুলো আগে জানাই দিব। আর ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে। আজকে এটা সলভ করে চলে যাই। হেলাল, অনেক ধন্যবাদ। ওয়েবসাইটের লেআউটকে কি বলা হয়? একটা ওয়েবসাইটের এলিমেন্ট গুলো কোথায় কিভাবে বসবে, সেটা হচ্ছে একটা ওয়েব, এক কথায় একটা ওয়েব পেজ দেখতে কেমন, সেটা হচ্ছে একটা ওয়েব পেজের লেআউট। কোথায় ছবি বসবে, কোথায় লেখা বসবে, কোথায় ভিডিও বসবে, কোথায় লিঙ্ক বসবে, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ফরম্যাটিং। কি বলা হয় এগুলোকে? ফরম্যাটিং বলা হয়। এগুলোকে এইচটিএমএল ফরম্যাটিং বলা হয়। এইচটিএমএল ট্যাগের সাহায্যে আমরা কি করি, এই ফরম্যাটিং এর কাজটা করি। তো দেখো, এখানে এই এইচটিএমএল ফরম্যাটিং করে আমরা কি একটা ওয়েব পেজ